সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। স্মরণীয় বরণীয় অনুষ্ঠানটি আমরা করছি যারা হারিয়ে গেছেন এবং যাদের জীবন ও কর্মের অবদান এই পৃথিবীতে রেখে গেছেন। মূলত আমরা সেই বিষয়গুলোকেই হাইলাইট করার চেষ্টা করছি। আজকে যে বিষয়ের উপর আমরা কথা বলবো সেটি হচ্ছে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের কিংবদন্তি কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলার জন্য আজকে আমরা এই স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হলেন আমাদের এই কমিউনিটির একজন সজ্জন, সকলের প্রিয় মানুষ, সুবক্তা। বিশেষ করে নজরুলের উপরে তার যথেষ্ট গবেষণা রয়েছে। নজরুলকে তিনি পড়েন, নজরুলকে স্টাডি করেন। তেমন একজন ব্যক্তিত্ব হচ্ছেন কবির কিরণ। আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা আজকে কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনার কাছ থেকে কথা শুনব। আমরা জানি নজরুল ইসলাম এমন এক প্রেক্ষাপটে, এমন এক সময় আলো আঁধারির মতো এই পৃথিবীতে এসেছিলেন যে সময়টা খুব একটা ক্রান্তিকাল ছিল। এবং তারপরে নজরুলের সমগ্র জীবন নিয়ে তো আর আলোচনা আমাদের সম্ভব নয়। আমরা কিছু কিছু দিক আপনার কাছ থেকে জানব। প্রথমে আমরা নজরুল সাহিত্য সম্পর্কে একটু জানতে পারি যে আপনি এত সব মনীষী থাকতে আমি জানি যে নজরুলের প্রতি আপনার প্রচণ্ড দুর্বলতা আছে এবং আপনি যথেষ্ট স্টাডি করেন নজরুলকে নিয়ে, এবং ইতোমধ্যে নজরুলকে নিয়ে আপনার বেশ কিছু কর্ম আমরা লক্ষ্য করছি। বিশেষ করে কিছুদিন আগে আপনি কাজী নজরুল ইসলামকে নিয়ে 2 দিন ব্যাপী একটা বিশাল সম্মেলন করলেন এই আমাদের নিউ ইয়র্কেই, যেটার রেখাপাত সকলের উপরে পড়েছে। আপনি কাজী নজরুল ইসলামের সাহিত্য, তার কবিতা, তার সাহিত্য দর্শন নিয়ে আমাদেরকে একটু সংক্ষেপে কিছু বলুন। ধন্যবাদ সালে ভাই। প্রথমে আমি বলে রাখি, আপনি যাকে নিয়ে কথা বলতে বললেন তিনি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, বাংলা সঙ্গীতের বুলবুল, অবিভক্ত বাংলার বর্ণাঢ্য ব্যক্তিত্ব কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাকে নিয়ে আমার কথা বলার আসলে এখনও সেই স্পর্ধা হয়ে ওঠে নাই। তারপরও এখানে যখন এসছি দুটো কথা তো বলতেই হবে। তার সম্বন্ধে সামান্য কিছু জ্ঞান রেখে কথাগুলো বলতেছি। ভুল ত্রুটি যদি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আপনি অবলীলায় বলতে পারেন। না, সে আসলে প্রথমে বলবো এই বিস্ময় প্রতিভা কবি কাজী নজরুল ইসলাম 20 বছর বয়সে যখন তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় তখন সারা বিশ্বে বাঙালিদের মাঝে সাড়া পড়ে যায়। এই কোন বিস্ময়! এই উল্কার বেগে যেন বাংলা সাহিত্যের মাঝে প্রবেশ করলো এবং সেখানে উনার কতগুলো কথা মানে স্পষ্টভাবেই দেখলে মনে হয় যে উনি কি কথাগুলো বলতে চেয়েছেন, কেন বলতে চেয়েছেন। যে তার শেষ কথাটা ছিল এরকম: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। যেটা বিদ্রোহী কবিতার মাঝে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে কবি সজাগ হয়ে গেছিলেন এবং বিদ্রোহ করেছিলেন। কিন্তু বিভিন্ন লোকরা, বিভিন্ন জনরা, কবি সাহিত্যিকরা হয়তো তাকে বিদ্রোহী অন্যভাবে বলার চেষ্টা করেছেন, খ্যাপা। কিন্তু উনি তো বিদ্রোহ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। এবং উনার ভিতরে যেসব মানে ক্ষোভ, দুঃখ জমা হয়েছিল সেটাই বিদ্রোহী কবিতার মাঝে প্রকাশিত। এবং যেসব শব্দগুলো উনি চয়ন করেছেন, যেসব সংগ্রহ উনি করেছেন, সেগুলো অবিস্মরণীয়, অসম্ভব ব্যাপার। যে কবি নজরুল সম্বন্ধে একটু বলতেই হয়। কবি নজরুল 1899 সনে মে মাসের 24 তারিখে কোনো একটা ঝড়ের রাতে ওনার জন্ম। একজন সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলিতে ওনার জন্ম। কিন্তু ওনার ভাগ্যের চরম পরিণতি যে উনি যখন জন্মগ্রহণ করেন তখন ওনার
মানে অভাব, ওনার পারিবারিক অনটন, দারিদ্র। দারিদ্র কাকে বলে, কত হুম। প্রকার ও কি কি। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো আপনি ঝড়ের রাতে কথাটা বলাতে জি আমার জি মনে পড়লো যে নজরুল আপনি যে বিদ্রোহী কবিতা নিয়ে কথা বলছেন না, এই বিদ্রোহী কবিতাটা কিন্তু ঝড়ের রাতেই তিনি লিখেছিলেন এক্স্যাক্টলি, এই এবং পুরো ঝড়ের রাতে ঝড়ের রাতে উনি বিদ্রোহী কবিতাটা রাত তিনি জেগে লিখেছিলেন উনি এবং এটি লিখেছিলেন। সম্ভবত বিজলি পত্রিকায় রাইট, 1922 সনে প্রকাশিত 6 হয়। রাইট জানুয়ারি সম্ভবত বিজলি পত্রিকায় রাইট প্রথম প্রকাশিত হয়। রাইট। এবং আপনি সবচেয়ে মজার ব্যাপার, উনি যখন জন্মগ্রহণ করেন, হুম, মানে এখানে আমি দর্শকদের জন্য একটু বলে রাখি, জি, তখন কিন্তু ভারতবর্ষে প্রচুর অভাব, অনটন, সেখানে বৈষম্য, বৈষম্য এবং নিপীড়ন। নিপীড়ন, সেখানে হুম, পার্টিকুলার কিছু হুম, লোক যারা মানে ইংরেজদের চামচাগিরি করছিল, জি জি। তাদের হাতে অত কিছু পয়সা টয়সা ছিল, আর সবাই ছিল একেবারে চিনির বলদ। এবং মজার ব্যাপার সেই সময় কিছু কবি সাহিত্যিকও সেই তাদের পদলেহন করেছে, এটা সত্য, পদলেহন করেছে, যেটি নজরুলের ধারার সম্পূর্ণ বিপরীতে সম্পূর্ণ ছিল। বিপরীত। এবং সেই জায়গায় উনি যখন জন্মগ্রহণ করেন, এই অভাব অভিযোগের ভিতরেই হুম, তার নামটা রাখা হয়েছিল দুখু মিয়া। হুম, এই দুখু মিয়া থেকে কিভাবে কবি কাজী নজরুল ইসলাম হয়ে ওঠেন, বাংলাদেশের জাতীয় কবি হয়ে ওঠেন, এটার বিরাট একটা গল্প আছে। আজকের জি, এই অনুষ্ঠানে অত কিছু বলা যাবে না, একটু আমি সিনপসিসটা দিয়ে যাচ্ছি জি, যে দর্শকদের জন্য, যে কবি নজরুল কেন এত বিস্ময়, কেন এই মানে আমাকে প্রশ্ন করেছেন, আমি এত কবি সাহিত্যিক থাকতে কবি নজরুলকে নিয়ে কেন কাজ হুম, করার চেষ্টা করছি। হ্যাঁ, এবং সেটার সবচেয়ে বড় কথা হলো, আমার গভীর প্রণয় দিয়ে এই কবিকে ভালোবাসি, যার সঙ্গীত, যার কাব্য, যার নাটক, যার তার মানবতা বোধ। গীত, মানবতা বোধ এবং বৈষম্যের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হতে পেরেছেন হুম, মাথা উঁচু করে, হুম, অন্য কোনো কবি সাহিত্যিকের পক্ষে সেটা সম্ভব হয়নি। এবং বিদ্রোহী কবিতার একটা জায়গায় উনি লিখেছিলেন, জি, আমি বিশ্ব ছাড়ে উঠিয়াছি একা, চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, হুম, বলবীর বল উন্নত মম শির। হ্যাঁ, মনীষী। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে কনফিডেন্স লেভেলটা, হুম, 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 এটা সবার কিন্তু নাই, সেই, এবং ওনার ছিল। এবং উনি আরেকটা জায়গায়, যেমন এই যে একটা গান আছে না, খেলিছ এই বিশ্বলয়ে, হ্যাঁ, হুম, এটা কিন্তু আল্লাহর সাথে তার এই যে গভীর প্রণয়, হুম, ভালোবাসার কারণে এটা লিখতে পেরেছেন। হ্যাঁ, সেই, এই যে এই কবি ছিল অসাম্প্রদায়িক কবি, জি, এটা শুধু মুসলমানের কবি না, হিন্দুদের কবি না, সব মানুষের সব মানুষের কবি, মানবতার গাহি কবি, সাম্যের গান। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া মিশিয়া গিয়াছে সব বাধা ব্যবধান, গাহি সাম্যের গান। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো হলো ওনার মূল অবজেক্ট। জি, যেমন প্রত্যেকটা কবি সাহিত্যে কেউ কবিত্ব করে হুম, হুম, তার নিজস্ব কিছু একটা ইন্টেনশন প্রকাশের থেকে জন্য, বা হ্যাঁ, কিন্তু উনি কবিত্ব করেছেন মানে একদম অবজেক্ট নিয়ে, যে অবজেক্টটা হলো যে আমি এই সমাজের ধর্মান্ধতার বিরুদ্ধে কাজ করব, মানবতার জন্য কাজ করব, সমাজের উন্নয়নের জন্য কাজ করব, রাজনীতি করব, দেশের মানে অর্থনীতি সফল করাবো, এই চেষ্টাটুকু। আপনাকে একটু বলে রাখি, নজরুল সম্বন্ধে কতগুলো ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা, মতবাদ আছে যেগুলা ভুল। যেমন নজরুল কিন্তু স্কুল পালানো না, এই শব্দটার সাথে আমি একদমই দ্বিমত পোষণ করি। উনি স্কুল জীবনেও পালান নাই, না, ওনার মানে বাধ্য হয়েছিলেন যে স্কুল ছেড়ে দিতে। কেন সেটা হয়েছে বলি একটু। 8 বছর বয়সে উনি ওনার বাবাকে হারান, ঠিক জি, আছে। ওনার চাচা, চাচা বজলে আলী মুন্সি, হুম, যে ছিলেন একজন আরবি এবং ফার্সি আম, গান লেখক ছিলেন, এবং উনি গীতিকার। গীতিকার ছিলেন, এবং উনি গুনগুন করে যখন সুর করতেন, নজরুল পাশে বসে থাকতেন হুম, এবং সেটা শুনতেন, এবং গুনগুন করে উনিও গাইতেন। হুম, এবং তার চাচা যখন দেখলেন যে এরকম একটা বিস্ময় প্রতিভা, জি, যে নষ্ট হতে দেওয়া যায় না, তারপর নিয়ে ওনাকে ভর্তি করিয়ে দিলেন স্কুলে। কিন্তু তারপর পরে আবার তার চাচাও মারা গেলেন। হ্যাঁ, এই যে দুঃসহ সময় উনি পার করলেন, হুম, এটা অত্যন্ত স্যাডিস তার জীবনে। এবং হ্যাঁ, উনি উনি অর্থাৎ এই মানে কষ্টবোধ, ভেতরের সংক্ষুব্ধতা, বেদনা, যন্ত্রণা, এর মধ্য দিয়ে কিন্তু নজরুল, আপনি একটা কথা বলেছেন বিস্ময়, বিস্ময়কর, রাইট, এই এর ভিতর দিয়েই সবকিছুকে উতরিয়ে তিনি কিভাবে মাত্র কয়েক বছরে মাত্র এত বিশাল 23 ভুবন তৈরি বছর করলেন। তার সময় ছিল সাহিত্য চর্চা করার 23 জন্য। বছরেরও কম, 23 অ্যাকচুয়ালি 23 বছরেরও কম, কম, কম। রাইট। এবং সবচেয়ে যদি মজা, আপনি ওইভাবে ভাগ করেন তাহলে কিন্তু আরো অনেক কম। রাইট রাইট, মূলত আমি একটা
একটা 20 থেকে গবেষণায় 23 বছর। হ্যাঁ রাইট, মানে ম্যাক্সিমাম 20 বছর, রাইট, রাইট। নট মোর দেন, আমি মোর আমি দেন। মনে এবং হয়। এই যে বয়সের মাঝে আমি ওটাতে আসতেছি, মানে একটুখানি নজরুল সম্বন্ধে বলা এই জন্য প্রয়োজন, জি কারণ এই যে ঝড়ের বেগে আসলেন, জি এই যে পুরো বিস্ময়কর একটা প্রভাব বাংলা সাহিত্যের ভিতর প্রভাব সৃষ্টি করতে পেরেছেন, জি কিভাবে পারলেন, হুম, কেন পারলেন? মানে আপনি দেখবেন যে আপনার মনের ভিতর যখনই একটা কষ্ট আসবে, জি আপনি নিজেও একজন কবি, আপনি জানেন না যে থ্যাংক ইউ, কবিতা এমনিতেই আসে না। অনেক ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার কবিতা আমিও পড়েছি। থ্যাংক ইউ, সত্য অত্যন্ত মানসম্পন্ন কবিতা আপনি লিখেন, চিন্তা করেন, মননশীলতা, চিন্তা ভাবনা এগুলো কিন্তু এমনিতে আসে না। আপনাকে কোনো একটা কারণে আপনার মনের ভিতরে একটা কিছু থাকতে হয়, হ্যাঁ? জি থ্যাংক ইউ, কবি নজরুল কবি নজরুল যখন আ স্কুলে পড়তেন, ঠিক সেই সময় আম একজন মানে চাচা মারা যাওয়ার পরে আ তারপরে উনি বাধ্য হলেন রুটি-রুজির জন্য। উনি জি মাদ্রাসাতেও আম টিচ করছেন, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ লেটো দলেও যোগদান করেছেন। হুম, তারপরে এগুলা সব ছেড়ে-টেড়ে দিয়ে রুটির দোকানেও কিছুদিন কাজ কাজ করেছেন, করেছেন, হ্যাঁ? কিন্তু কেন করলেন? হ্যাঁ? এটা কিন্তু স্কুল পালানো না। না I mean, he মানে didn't have তাকে any যে choice. মানে একটা জিনিস বুঝে, মানে আমাদের বাঙালি সমাজে বা এই সব সমাজেই মনে করি যে পালিয়ে যাওয়া মানে হলো একটা উচ্ছৃঙ্খল টাইপের বা একটা কি অন্য রাইট, ডানপিটে টাইপের, মানে রাইট। অবহেলা করা বা এরকম। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে নজরুল ইসলাম আসলে সেরকম, তার জীবনটা সুশৃঙ্খলই ছিল এবং তিনি ওই সময়কার যে তার ভেতরের যে কষ্ট, মানে সময় কাল, এবং সেই কারণেই মূলত তিনি বাধ্য হয়েছেন রাইট। স্কুল এবং থেকে গিয়ে কাজ প্রেক্ষাপটটা করতে ছিল ওরকম যে তাকে তো সারভাইভ করতে হবে। করতে হবে, রাইট এবং সবচেয়ে বড় কথা দেখেন, যেমন আমার ছেলের বয়স ৮ বছর, জি ১০ বছর। জি এখনো পর্যন্ত মানে আমরা তার মানে আমাদের ছাড়া তার কিছু হয় না। হয় ঠিক না, আছে? হ্যাঁ হ্যাঁ? ঠিক ওই সেই সময়। বয়সে উনাকে রুটির দোকানে কাজ করতে হলো রুটি-রুজির জন্য। এবং আমরা চিন্তা করেন। আমরা এবং আরেকটা ওখানেও কিন্তু থেমে নাই। আমরা ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা এ, জানি যে রুটির কথাটা তুললেন তো, হ্যাঁ, যে সেখানে বসেও কিন্তু তিনি রাইট, সঙ্গীত সাধনা করেছেন, এবং রাইট। এবং রুটির সাথে মিলিয়ে তিনি গান করেছেন। রাইট, এবং পুঁথি পাঠ করতে পারতেন, খুব ভালো পুঁথি পাঠ করতে হুম, পারতেন এবং কবিতা। তো এগুলো দেখে উনার যখন মানে এই প্রতিবার দেখলেন একজন মুসলমান আচ্ছা, ইন্সপেক্টর তাকে নিয়ে আসলেন দলিরামপুর, হুম, ৩০ সালে নিয়ে আসছিলেন বাংলাদেশে, ময়মনসিংহে। হুম, ওখানে স্কুলে ভর্তি করানোর পরে স্কুলে তো অফকোর্স মানে উনি গিফটেড ট্যালেন্টেড, ক্লাসে ফার্স্ট হয়েছেন। কিন্তু উনাকে ১০ মার্ক কম দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা, এবং উনি ওটা প্রতিবাদ করছেন। হুম, মানে উনি বললেন যে এটা অন্যায়, এটা অনিয়ম। হুম, হুম, আমাকে কেন ১০ মার্কস কম দেওয়া হলো? হুম, বলল যে তুমি তো ফার্স্ট হইছো, তাতে কি? বলল না, এটা অন্যায়। হুম, আমি এই অন্যায় মেনে নিতে পারব না। এটা আনফেয়ার। আনফেয়ার। এবং উনি বলল যে তুমি যদি মেনে না নাও তোমার কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না। উনি বললেন আমার সার্টিফিকেটের দরকার নাই। হি ওয়েন্ট ব্যাক টু শিয়ারশুল। অর্থাৎ তার যে একটা ধীরচেতা মনোভাব ও শিওর। এবং অন্যায়, যে কোনো হ্যাঁ, অন্যায়কে তিনি ইয়ে করতেন প্রশ্রয় সেই দেননি। ছোটবেলা থেকেই। অনেক ধন্যবাদ। আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক অজানা কথা আপনার থেকে জানছি, এবং আপনার কাছ থেকে আমরা আরো কথা শুনবো। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠান, বিষয় কাজী নজরুল ইসলাম। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আসবো, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা আবারও ফিরে এলাম বিরতির পর। আমরা শুনছি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক জীবনের অনেক কথা, অনেক অজানা কথা বেরিয়ে আসছে।
আজকে আমাদের মাঝে যিনি অতিথি আছেন, আমাদের সজ্জন ব্যক্তিত্ব, এই কমিউনিটির একজন বিশিষ্ট জন, সুধীজন, বিশিষ্ট সংগঠক, সংস্কৃতি সেবী এবং একজন সফল আবৃত্তিকার কবির কিরণ। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম কাজী নজরুল ইসলামের সেই কষ্টের সময়ের কথা। এখন আমরা আর কষ্টের কথা না শুনে তার সাহিত্যের কথাও আমরা আপনার কাছ থেকে কিছুটা জানলাম, যে তিনি বিদ্রোহী কবিতাটা কিভাবে লেখলেন। এই সময়কালে অর্থাৎ তিনি বাঙালি পল্টন সেনাবাহিনীতে যোগ দিলেন, ওখান থেকে ফিরে আসলেন, তার ভিতরে কিন্তু সংক্ষিপ্ততা তৈরি হচ্ছে না? তিনি বদ্ধ ঘরে থাকতে চাইলেন না, ফিরে আসলেন, কবিতা লিখলেন, আবার তিনি জেলও খাটলেন। এই জেল খাটা নিয়ে যদি আপনার কিছু জানা থাকে, একটু জাস্ট 1 মিনিট আমাদেরকে একটু জাস্ট ধারণা দেন। তিনি যেই কবিতাটির জন্য জেল খাটলেন, ওই যে আনন্দময়ের আগমনী, এই জেল খাটার পরে তাকে জেলে ভরার পরে আপনি কিন্তু একটা কথা বলেছিলেন যে ওই সময়কার কবি সাহিত্যিকেরা অনেকটা নজরুলকে অন্যভাবে চিত্রিত করার চেষ্টা করেছেন। তিনি যখন জেলে গেলেন, এত বড় একজন মহাবিদ্রোহী মানুষ, যিনি সত্যের জন্য, সব মানুষের জন্য কথা বলেন, সেই মানুষটিকে জন্য জেলে নিয়ে যাওয়া হলো, তারপরে তখনকার প্রেক্ষাপটটা কি, এই সম্পর্কে আপনি একটু আমাদের আচ্ছা, আমি ধন্যবাদ। মানে এর আগে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে নজরুল সম্বন্ধে যে অনেকে ধারণা, বোধহয় পড়াশোনা করে নাই, স্কুল পালানো, এটা সেটা, এটা বললাম, কিন্তু হি ওয়াজ গিফটেড ট্যালেন্টেড স্টুডেন্ট। যে যেখানে যখন মানে শিয়ারশোল আসানসোল হাই স্কুলে যখন ফিরে গেলেন ত্রিশাল থেকে, তখন উনি বৃত্তি পেয়ে, ডাবল প্রমোশন পেয়ে, মানে ওখানে ক্লাস 10 পর্যন্ত পড়ছেন। তারপরে 49 নং বাঙালি পল্টনে যোগদান করেছিলেন এই কারণ উনি মনে করেছিলেন যে ইংরেজরা যেহেতু শোষকের দল, ওরা ওদেরকে হেল্প করলে হয়তো মানে দেশটাকে স্বাধীন করে দেবে এবং ভারতবর্ষ স্বাধীন হবে, সেই চিন্তা থেকেই উনি যুদ্ধে গিয়েছিলেন। ডেফিনেটলি। এবং আরেকটা জিনিস, যে তার মেধার কথা যেটা আপনি বলেন, যে হি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড পারসন, ভেরি ট্যালেন্টেড। তিনি যে ট্যালেন্ট, এটা তো আমরা বুঝতেই পারি তার কবিতায়, তার গানে, তার অলংকরণে, রাইট, সঙ্গীতে, নাটকে, সবকিছুতে। সালে ভাই, একটা জিনিস বলি কি, মানে অনেকের ধারণা যে আমি যেমন ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি পাশ করেছি, কিন্তু আমরা কি শিখেছি? কিছুই শিখি নাই। হ্যাঁ, কিন্তু অনেকের ধারণা বোধহয় বিশ্ববিদ্যালয়ে পাশ করলে অনেক কিছু শেখা যায়, কিন্তু ওগুলো তো কাগজে, ওগুলো তো কিছু না। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে কোনো কিছু জানতে হয়, চিনতে হয়, তাহলে তো আপনাকে সেই মেধা থাকতে হবে, মননশীলতা থাকতে হবে, গভীরতা থাকতে হবে, যেটা নজরুলের ছিল। হ্যাঁ। তারপরে আমি আপনার প্রসঙ্গে আসতেছি, যে জেলে যাওয়ার বিষয়টা। তারপরে কবি নজরুল যখন আনন্দময়ের আগমনে লেখেন, তারপরে ইংরেজরা তাকে ওখানে আপনার অ্যারেস্ট করে নিয়ে যায়, ওনার সশ্রম কারাদণ্ড হয়, 1 বছরেরও অধিক সময় উনি ওখানে ছিলেন, এবং এই জেলে থাকা অবস্থায় ওনাকে প্রচুর নির্যাতন করা হয়, এবং জেলের অব্যবস্থার জন্য কবি নজরুল বারবার অভিযোগ করা সত্ত্বেও ওনার সাথে অন্যায় আচরণ করছে, এবং ফিজিক্যালি, মেন্টালি, ব্রুটালি টর্চার করা হয়েছিল ওনাকে। হ্যাঁ, এবং সেখানে তখন নজরুল একটা পর্যায়ে অনশন ধর্মঘট পালন করেন। হ্যাঁ, 39 দিন অনশন ধর্মঘট, ইজ নট এ জোক। সেই সময় উনি যখন প্রায় হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, একদম মরে যাচ্ছে, তারপরে নাক দিয়ে নল ঢুকিয়ে খাওয়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা উনি খাচ্ছেন না, এবং ওখানে নাক দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা পর্যায়ে ইংরেজ উপলব্ধি করলো যে মানে এই কবি যদি এখানে মরে যায়, তাহলে তো আমরা ট্রাবলে পড়বো। হ্যাঁ, তখন তারা তাড়াতাড়ি করে নজরুলের সাথে নেগোশিয়েট করে ওখানে ওনার অনশন ভঙ্গ করে। এরই ভিতর দিয়ে রবীন্দ্রনাথ একটা টেলিগ্রাম পাঠিয়েছেন যে তোমাকে আমাদের সাহিত্য চাই, তুমি অনশন ভঙ্গ করো। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি ওই টেলিগ্রামটা ওই জায়গায় যায়নি, কারণ হলো জেল বদল করার কারণে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তখন কুমিল্লার বিরলা সুন্দরী দেবী, যেটা প্রমীলা মা, হ্যাঁ, উনি এসে প্রথম নজরুলের অনশন ভঙ্গ করেন। হ্যাঁ, এবং তারপরে ওখান থেকে বের হয়ে কুমিল্লার মেয়ে প্রমীলাকে বিয়ে করেন এবং তার জীবন সঙ্গিনী করেন। মজার ব্যাপার হলো মানে প্রমীলা, মানে এটি একটা মানে
জানা কথা, আমি কোনো লেখাতে পাইনি। জি। বলল যে প্রমীলা তো হিন্দু, হুম। আম, কাজী নজরুল ইসলাম মুসলিম, কিন্তু প্রমীলা মুসলমান হতে চেয়েছেন, কিন্তু নজরুল বলল যে তোমাকে ফোর্স করার দরকার নাই, তুমি হতেও পারো নাও হতে পারো, ইটস ইটস আপ আপ টু টু ইউ। ইউ। হ্যাঁ, গ্রেট। কিন্তু এই যে জিনিসটা, এই যে মানে এটা এখানেই ভেতরের একটা কিন্তু, জিনিস। হ্যাঁ, এটাও কিন্তু একটা শুরু, যে হ্যাঁ। আপনি যদি নিজের থেকে লালন না করেন, যে হুম। আপনি যে চিন্তা, সেই হ্যাঁ। চিন্তা যদি পরিবার থেকে শুরু না করেন, তাহলে আপনি বাইরে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাই। কিভাবে? অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো, ভালো কথা আমরা শুনছি। কিন্তু আমাদের সময়ের একটা বিষয় আছে। আমি জানি যে আপনি একজন আবৃত্তিকার। খুব লোভ আছে যে নজরুলের এই ২-১ টা লাইন মানে ১ মিনিটের ভিতরে আপনি এটা আমাদের শোনাবেন একটা সময়। নজরুলের বহুমাত্রিক মানে বৈচিত্র্যময় তার যে এ বৈশিষ্ট্য, যেটা কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, গানে, নাটকে, সাহিত্যে, এমনকি নেতৃত্বে তাকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আপনার নিশ্চয়ই জানা আছে, যেহেতু আপনি একজন নজরুল সাধক এবং নজরুল গবেষক। ১ম ধূমকেতুর মধ্য দিয়ে নজরুল কিন্তু স্বাধীনতা আন্দোলনের ঘোষণা দেন। ১ম ব্রিটিশ বিরুদ্ধে। এবং লাঙ্গল পত্রিকাটা তিনি জেল থেকে বেরিয়ে আসার পরে বের করেন। এই লাঙ্গল পত্রিকার সম্পর্কে যদি আপনার একটু জানা থাকে, কারণ আমাদের একটু কৌতূহল যে নজরুল জেল থেকে এসে দমে গেলেন না, তিনি আরো আরো যেন বিপুল জ্বলে উঠলেন, উদ্যমে আরো জ্বলে উনি উঠলেন। ওনার লেখাগুলো শুরু করলেন, হ্যাঁ। এবং তখন কিন্তু সেই লেখার বৈচিত্র্যটা হ্যাঁ। আরো বেশি তীব্রতর হয়ে যায়। হুম। যখন অন্যায়ের বিরুদ্ধে, তখন প্রতিবাদ করার মনে হয় যেন সাহস উনার আরো বেড়ে যায়। বেড়ে হ্যাঁ, যায়। বেড়ে যায়। এবং উনি একটা জিনিস, সালে ভাই, আমি আপনাকে বলে রাখি, সেটা হলো যে সেই সময় মুসলমান কবি সাহিত্যিকদের খুব একটা অ্যাক্টিভিটি ছিল না, খুব নগণ্য। খুব নগণ্য। নজরুল চেষ্টা করেছিলেন, উনি যেভাবে এসছেন মানে সাহিত্য সমাজে, হ্যাঁ, হুম, হুম। উনার যদি আশা না হতো, জি, জি। আজকেও মুসলমান কবি সাহিত্যিকরা হয়তো বা আরো 200-300 বছর পিছিয়ে পিছিয়ে থাকতেন। থাকতো। আমি হ্যাঁ, এগ্রি। আমাদের সময়ের একটা বিষয় আছে। আমরা কিন্তু আপনার থেকে এই ২ লাইন একটু নজরুলের শিওর। একটু কবিতা শুনবো। এটা আপনার পছন্দের। আচ্ছা, একটু ঠিক আমাদের আছে। দর্শকদের উদ্দেশ্যে একটু আম, শুনান ১ মিনিট। তারপরে আমরা আরো ২-৩ মিনিট কথা শুনবো আপনার কাছ আহ, থেকে। আমি অভিবাসন কবিতাটা আলবার্ট টাউন হলে, কলকাতা আলবার্ট টাউন হলে বঙ্গীয় মুসলিম সম্প্রদায় ওনাকে সম্বর্ধনা দিয়েছেন, ওটার জবাবে উনি এই অভিবাসন কবিতাটি লিখেন। তো ওটা অনেক বড়, আমি যেহেতু আপনি বললেন ছোট করে, জি, তা আমি শেষের দিক থেকে একটু একটু। পড়ি আর কি। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তখন মনে করবেন না আমি সেই নজরুল। আমি সেই নজরুল অনেক আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। ভাববেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই অধিকারে বলছি, বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা পেতে এসেছি। সেই ভালোবাসা পেলাম না বলেই এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যখন আমি থাকবো না, হয়তো আমার নামে অনেক কবিতা বের হবে, অনেক সভা হবে, বক্তার পর বক্তা টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে। আমার শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু যেও না কো, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। যদি পারো পায়ে পেশা একটা ফুল, তাকে বুকে জড়িয়ে ধরো, বন্ধু তোমাকে পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিদুর ধূপ। অসাধারণ, অসাধারণ। আপনি তো একদম আমাদেরকে বিমোহিত করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। অ্যা আমাদের কাজী নজরুল ইসলাম কি নন, কি ছিলেন না? তিনি একজন আগাগোড়া একজন প্রেমিক মানুষ ছিলেন, রোমান্টিক মানুষ ছিলেন, বিদ্রোহী মানুষ ছিলেন। এই বিদ্রোহটা ছিল তার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায়
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো যে চেতনা, চেতনা জাগরণের জন্য নজরুল যেভাবে সাধনা করেছেন, আপনি কি মনে করেন আমাদের এই সমাজ, খুব এই 30 সেকেন্ডের ভিতরে আপনি বলেন যে আমাদের এই সমাজটা কি সেই চেতনার মধ্যে আছে? আম, আসলে এটা একটা চমৎকার প্রশ্ন। সেটা হলো যে 100 বছর আগে যে উনি যে কথাগুলো বলে গেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কিন্তু আজকে দেখেন এই সারা বিশ্বে হুম, হুম, সাম্প্রদায়িক যে দাঙ্গা দাঙ্গা, হাঙ্গামা, যে মানে অস্থিরতা, জি, সেটা 100 বছর আগে কবি নজরুল বলে গেছেন। বলে গেছে। কিন্তু আমরা সেটা মানছি না। এবং পর্যায়ক্রমে এটা উপলব্ধ হবে আমাদের মাঝে। এবং এটা হ্যাঁ, যতদিন পৃথিবী থাকবে, যতদিন সাহিত্য থাকবে, বাংলা সাহিত্য থাকবে, এই কথাগুলো পরিস্ফুট থাকবে এবং সত্য থাকবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তবে আমরা একটা জিনিসে খুব দৃঢ়ভাবে আরো বেশি দৃঢ় হলাম আপনার কাছ থেকে, আপনার কথা শুনে। আপনার কথা শুনে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হলাম যে কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি সব মানুষের কবি ছিলেন, সব মানুষের গীতিকার ছিলেন, সব মানুষের নেতা ছিলেন আপনাকে শুধু এবং এক সব মানুষের ইয়ে ছিলেন। রাইট, তাকে খণ্ড করে, তাকে বিভক্ত করে, হ্যাঁ, তাকে বিন্যাস করা সম্ভব নয়। তিনি সব মানুষের মধ্যে লীন হয়েছিলেন। রাইট, এই রাইট। ব্যাপারে আমরা কিন্তু একমত। একদমই একমত। এবং সবচেয়ে মজার ব্যাপার এই যে দেখেন কিছুদিন আগে উত্তর আমেরিকাতে নজরুল সম্মেলন হয়েছিল। বিশাল সম্মেলন বিশাল করেছেন। আমি সম্মেলন আই ওয়াজ হয়েছিল দেয়ার। এবং আপনারা শুনে খুব খুশি হবেন, জি, কবি নজরুলের নাতনি জি, অনিন্দিতা কাজীও এসেছেন এসেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এবং আমাদের বাংলাদেশের না, আপনি অনেক খুব বড় বড় চমৎকার অনুষ্ঠান করেছেন রাইট। এবং এটা খুব স্বপ্রশংসিতভাবেই আমি বলছি যে অত্যন্ত ভালো অনুষ্ঠান আপনি এবং করেছেন। সবচেয়ে মজার ব্যাপার, নজরুলকে আমরা সবাই ভালোবাসি এবং জি, সাধারণ মানুষ ভালোবাসে। জি, ওখানে যে ওপেন যে সেমিনারটা হয়েছিল, জি, সেখানে পাবলিক জি, বসে সেই মানে সেমিনারে নজরুল সম্বন্ধে কথা শুনেছে। সেই নরমালি সেমিনারটা মানুষ শুনতে চায় না। এবং চায়না। এরপরও আমরা শিকড়ের সন্ধানে শতদলের আয়োজনে করেছিলাম, হুম, সেখানেও নজরুলের উপরে আপনি দাওয়াত কাজ দিয়েছিলেন, হয়েছে। আমি রাইট। সরি আমি ছিলাম না, আমি এবং অন্য একটা মজার দেশে ব্যাপার ছিলাম। হলো আমাদের হ্যাঁ, মে মাসে আমরা হয়তো একটা প্রোগ্রাম করব গ্রেট, কবি নজরুলের উপরে। গ্রেট। এবং এই অনুষ্ঠানটা দেখার মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, না, ক্ষমা না, সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজী নজরুল আমাদের জাতীয় কবি। কাজী নজরুলকে ভালোবাসুন। কাজী নজরুল অনেক কিছু দিয়ে গেছেন জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, মানবতার জন্য। সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, আমরা কেউই ক্ষতিগ্রস্ত হব না, রেদার আমরা লাভবান হব। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি সেই মেসেজটি যেভাবে দিলেন, এতে আমি আরো বেশি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের মাঝে আসলেন, নজরুলকে নিয়ে কথা বললেন, আমরা আপনার থেকে অনেক অজানা তথ্য শুনলাম। সুপ্রিয় দর্শক, স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল কাজী নজরুল ইসলাম। আমাদেরকে যিনি কথা শোনালেন, আমাদের বিশিষ্ট অতিথি কবির কিরণ, কবির কিরণ, যিনি নজরুল নিয়ে গবেষণা করেন, নজরুলকে নিয়ে পড়াশোনা করেন এবং নজরুলের জন্য কাজ করেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনাকেও অনেক আমরা ধন্যবাদ। পরবর্তীতে আপনাকে নিয়ে আরো অনুষ্ঠান করার আমাদের আশা আছে। যদি সময় সুযোগ হয় আবারও দেখা হবে এখানে। দর্শক শ্রোতা, আজকের জন্য এখানেই রাখছি। আবার দেখা হবে।